দেখ, নেক্সট টপিক হচ্ছে ডাইপোল মুভমেন্ট। নেক্সট টপিক হচ্ছে ডাইপোল মুভমেন্ট। তাহলে ডাইপোল মুভমেন্টটা কি? দেখ, ডাইপোল কথার মানেই বুঝতে পারছিস যে দুটো পোল যেখানে থাকবে। আমরা আর্থের ক্ষেত্রে জানি যে দুটো পোল আছে, নর্থ পোল আর সাউথ পোল। ঠিক আছে, নর্থ পোল আর সাউথ পোল। এবারে এই দুটো পোলের ক্ষেত্রে ধর, দুটো পোলের ক্ষেত্রে পার্থক্য কি না, দুটোর ডাইরেকশনটা আলাদা। বা দুটোর ডাইরেকশন আলাদা মানে কি বলতে চাইছি আমি, যে দুটো চার্জ আলাদা। এখানের ক্ষেত্রে একটা প্লাস চার্জ হলে আর একটা মাইনাস চার্জ, তখনই আমরা তাকে বলবো যে এখানে ডাইপোল সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে এমন ভাবে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকতে পারে, বা তড়িৎ ঋণাত্মক কোনো একটা এলিমেন্ট থাকতে পারে, বা যা কিছু থাকছে, তাদের কারণে কি হচ্ছে, যদি তাদের মধ্যে চার্জের পার্থক্য সৃষ্টি হয়, ঠিক আছে, তখন তাদের মধ্যে একটা মুভমেন্ট দেখা দেয়, সেটাকে বলা হচ্ছে ডাইপোল মুভমেন্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি দুটো অ্যাটম বা এলিমেন্ট এদের মধ্যে চার্জের পার্থক্য দেখা দেয়, দেখা যায়। এবারে চার্জের পার্থক্য কি করে হবে, বন্ড করছে তাহলে চার্জের পার্থক্য কি করে হবে না, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা একটা ইলেকট্রোনেগেটিভ বলে টার্ম পড়েছি বা তড়িৎ ঋণাত্মক বলে টার্ম পড়েছি, যেখানে কি বলা হয়েছিল যে ইলেকট্রন ডেনসিটিকে যে নিজের কাছে ধরে রাখতে সক্ষম, বা the atom or element capable to the atom or element able to catch electron density towards itself. মানে কি না, মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটম বা মলিকিউল যদি ইলেকট্রন ডেনসিটিটাকে, মানে এই যে দুটো ইলেকট্রন মিলে যে একটা বন্ড তৈরি করেছে, তাদের ডেনসিটিটাকে বা ঘনত্বটাকে যদি নিজের কাছে ধরে রাখতে পারে, সেই এলিমেন্ট গুলোকে ইলেকট্রোনেগেটিভ বলে। এবারে এ আর বি এর মধ্যে যদি কোনো একটা ইলেকট্রোনেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে, একটার মাথায় প্লাস চার্জ, একটার মাথায় নেগেটিভ চার্জ তৈরি হবে। ওইটা প্লাস বা নেগেটিভ সাইন দিয়ে আমরা বলবো না, সেটাকে আমরা কি বলবো, কোনো একটার মাথায় ডেল্টা প্লাস আর কোনো একটা মাথায় ডেল্টা মাইনাস। এই ডেল কথার মানে হচ্ছে পার্সিয়ালি পজিটিভ বা পার্সিয়ালি নেগেটিভ, মানে পুরোপুরি নয়, পার্সিয়ালি। ঠিক আছে, পার্সিয়ালি পজিটিভ বা পার্সিয়ালি নেগেটিভ, পুরোপুরি নয়, কিছুটা পজিটিভ হতে পারে, কিছুটা নেগেটিভ ক্যারেক্টার থাকতে পারে তার মধ্যে। ঠিক আছে, তাহলে দ্য অ্যাটম অর মলিকিউল এবল টু ক্যাচ ইলেকট্রন ডেনসিটি টুয়ার্ডস ইটসেলফ, সেগুলোকে বলা হচ্ছে কি, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এই কজটা কখন স্যাটিসফাই হবে না, যখন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে। তাহলে ডাইপোল মোমেন্ট এবার টপিকটাতে আসি। তখন আমি এটা কি বললাম, যে এ আর বি এর মধ্যে যদি চার্জের ডিফারেন্স থাকে, তাহলে এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট দেখা দেয়। তাহলে ডাইপোল মোমেন্টটা কি না, কতটা চার্জের ডিফারেন্স আছে, সেই টপিকটাই হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্টটা কি না, হচ্ছে ডিগ্রি অফ পোলারিটি। ডিগ্রি অফ পোলারিটি, কতটা আমার হচ্ছে তোর পোলারিটি রয়েছে, বা কতটা আমার ডিফারেন্স রয়েছে চার্জের মধ্যে, তার চার্জের মধ্যে অফ এ
কোভ্যালেন্ট বন্ড। এটাকে বলা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট, যেটাকে আমরা ডিনোট করব মিউ চিহ্ন দ্বারা। মিউ বলা হয় এটা, ঠিক আছে? এটা গ্রিক লেটার বা ল্যাটিন লেটার, এটাকে মিউ দ্বারা ডিনোট করা হয়। ইউর মতো দেখতে খানিকটা, ঠিক আছে? তো এবারে মিউ সমান কি না, বলা হয়েছে কি যে এ প্লাস আর বি মাইনাস, এই চার্জের মধ্যে ডিস্টেন্সটা যদি আমার ডি হয়, এই চার্জের মধ্যে ডিস্টেন্স যদি আমার ডি হয়, তাহলে মিউ সমান কি বলা হয়েছে বা দেখা গিয়েছে যে এরা হচ্ছে চার্জের মানে ডিস্টেন্সের যে এটা ডি লিখলাম, তাহলে ডি এর সঙ্গে গুণ হবে কার, ডেল্টা। ঠিক আছে, ডি এর সঙ্গে গুণ হবে কার, ডেল্টা। এটাকে বলা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ডেল্টা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবারে দেখ তোর এখানে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। এটা তো নরমাল জিনিস যে এর তড়িৎ ঋণাত্মকতাটা এর থেকে বেশি, তবেই তো এটার মাথায় মাইনাস চার্জ আসছে আর এর মাথায় প্লাস চার্জ। তাহলে এখানে মিউ সমান হচ্ছে ডি ইন্টু সিগমা ডেল্টা। ঠিক আছে, আর ডেল্টা হচ্ছে চার্জ। হ্যাঁ, তাহলে চার্জ ইন্টু ডিস্টেন্স, মিউ সমান চার্জের গুণফল ইন্টু হচ্ছে ডিস্টেন্স। বোঝা গেছে? তাহলে ডেল্টা সমান হচ্ছে কি, প্রোডাক্ট অফ চার্জ। ঠিক আছে, বা এটা প্রোডাক্ট অফ চার্জ না স্যার, বলে হ্যাঁ বল। স্যার বলছি কোন চ্যাপ্টারটা পড়াচ্ছেন? চ্যাপ্টার পড়াচ্ছি, কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছি। ঠিক আছে। ও তুই ইয়ে বলছিস না, আচ্ছা ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং চলছে। তোর কি দুটো কমপ্লিট আছে নাকি রে? না স্যার। আচ্ছা ঠিক আছে, গাড়ি যা, আর একটু ওয়েট করে যা, এখন এটা দেখ, চ্যাপ্টার হুম শুরু করবো আমি। হ্যাঁ হুম হুম ঠিক আছে, তুই আমাকে একবার কল করবি, এরপরে আমি বলছি। ঠিক আছে, এখন পড়ানোর সময় এটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, ডিফারেন্স অফ চার্জ। ঠিক আছে, এবারে কি দেখ না, এই ডাইপোল মোমেন্টটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কি না, স্কেলার আর ভেক্টর, তোরা দুটো টপিক সম্পর্কে তোদের আইডিয়া আছে। স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স কি না, একটাই ডিফারেন্স, যে একটা ডাইরেকশন আছে আর একটা ডাইরেকশন নেই। যার ডাইরেকশন আছে, তুই ধর বললি আজকে আমি ঘুরতে যাব, কিন্তু তোর ঘোরার কোনো ডাইরেকশন নেই, ডেস্টিনেশন নেই, কোথায় ঘুরতে যাবি তাও জানিস না। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোর স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কি, ভেক্টর হচ্ছে যখন তোর একটা ডাইরেকশন থাকবে, যে আমি তোর হচ্ছে নর্থ সাইডটাতে একটু ঘুরতে যাব, তখন এটা ডাইরেকশন চলে আসছে, তখন এইটাকে বলা হচ্ছে কি না, এটা ডাইরেকশন লেস আর এটা ডাইরেকশন আছে। যখনই ডাইরেকশন থাকবে তখনই একে বলা হবে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কেন আমার ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে, কারণ এখানে সবসময় যে ইলেকট্রন ডেনসিটিটা সেটা মাইনাসের দিকে যাচ্ছে। এখানে আমি এখানে এটা ভাববি না যে মাইনাস থেকে প্লাসের দিকে চার্জ আসছে, এটা নয়। এটা ভাববি যে প্লাস হয়ে যাচ্ছে, কেন, কারণ চার্জটা মাইনাসের দিকে চলে যাচ্ছে। নাহলে তারা উল্টো ভাবতে শুরু করবি যে স্যার মাইনাস থেকে তো প্লাসের দিকে চার্জ আসবে বা ইলেকট্রন আসবে, কিন্তু আমি সেটা বলতে চাইছি না। এ প্লাস কেন হয়ে গেছে, কারণ ইলেকট্রন গুলো মাইনাসের দিকে চলে এসেছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবি, ইলেকট্রন গুলো মাইনাসের দিকে চলে আসার পরে প্লাস চার্জ হয়েছে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কি না, ভেক্টর কোয়ান্টিটি, কারণে ডাইরেকশন আছে। আর এই ডাইরেকশনটাকে দেখানো হয় এই চিহ্ন দ্বারা, এরকম একটা লাইন টানবে, এরকম তীর চিহ্ন, অ্যারো, আর এখানে হচ্ছে তোর একটা ক্রস করে দিবি। ঠিক আছে, তাহলে এটার ইউনিট কি না, ইউনিট হচ্ছে ডিবাই।
ইউনিট হচ্ছে ডিওয়াই। ডি ইউনিট দ্বারা, ঠিক আছে, ইউনিট হচ্ছে ডিওয়াই। আর স্যার ডাইপোলের ইউনিট ডিভাই? হ্যাঁ, ডাইপোল ইউনিট ডিওয়াই, ঠিক আছে। এটার আরো একটা ইউনিট আছে, এটা ডিভাইডে তো বলাই হয়, আর একটা সিজিএস বা এসআই বলতে পারি। সিজিএস এ ইএসইউ বলা হয়, ইএসইউ সেন্টিমিটার, সিজিএস এ বলা হয়। দরকার নেই ডিভাই বলবি, ডিভাই কমন ইউনিট, এত জানার দরকার নেই। ইএসইউ সেন্টিমিটার বলা হয়, চার্জ আর ইয়ের গুণফল, আর চার্জ আর এটার গুণফল। চার্জের ইউনিট ইএসইউ আর এটা সেন্টিমিটার। এবারে এটা যখন চার্জটা যখন তোর হচ্ছে কুলম্ব হয়ে যাবে, তখন এটা মিটার হয়ে যাবে, এসআই, ঠিক আছে। কুলম্ব মিটার বা দরকার নাই, ডিভাই বলবি, ডিভাই কমন ইউনিট সবার ক্ষেত্রে আপনি এসআই সিজিএস সব ক্ষেত্রে, ঠিক আছে। যাও, এবারে দেখ ডাইপোল মুভমেন্ট কিসের উপরে ডিপেন্ড করে। ডাইপোল মুভমেন্ট কিসের উপরে ডিপেন্ড করে। আজকে ল্যাপটপটা অন্য জায়গায় রেখেছি বলে হাতে লেখাটা খারাপ হচ্ছে। এটা রেখেছি। ডাইপোল মুভমেন্ট ডিপেন্ডস অন ডাইপোল মুভমেন্ট কার কার উপরে নির্ভর করে। তাহলে তোরা এখান থেকে তো দুটো জিনিস দেখতেই পাচ্ছিস যে ডাইপোল মুভমেন্ট নির্ভর করে, এক চার্জের উপরে, দুই হচ্ছে ডিস্টেন্সের উপরে। এগুলো নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। তাহলে তোরাই বল একটা একটা করে কিসের কিসের উপরে ডিপেন্ড করে, যেগুলো তোরা বুঝতে পারছিস। প্রথম কথা আমি লিখে দিলাম হচ্ছে চার্জ। চার্জ তো লেখা যাবে না ডাইরেক্ট, চার্জ আসছে কোথা থেকে? চার্জটা আবার আসছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থেকে, তড়িৎ ঋণাত্মক পার্থক্য থেকে আসছে। বা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, এখান থেকে চার্জ আসছে। দুই হচ্ছে ডিসটেন্স, তাহলে দুজনের মধ্যে দূরত্ব। তিন হচ্ছে কি? তিন হচ্ছে না বিভিন্ন বন্ডের মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন ভেরিয়াস বন্ড। দাঁড়া, নামাই যাচ্ছে। ঠিক আছে, আর কিসের উপরে ডিপেন্ড করছি? আর ডিপেন্ড করছে ইনফ্লুয়েন্স অফ আনশেয়ার ইলেকট্রন পেয়ার। যদি কোনো ইলেকট্রন পেয়ার থেকে যায় তাহলে তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। মানে লোন পেয়ার টাইপের, বা যেটাকে আমরা কি বলছি, লোন। বলছি নেক্সট আমরা কি বলতে পারি না, এই পোলারিটি কতটা আছে তার উপরেও ডিপেন্ড করছে। তাহলে ম্যাগনিটিউড অফ পোলারিটি, পোলারিটির মানটা, ভ্যালুটা, ম্যাগনিটিউড মানে ভ্যালু, ঠিক আছে, তোরা যেভাবে যা প্রোনাউন্সিয়েশন করিস, তো তার মানে হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তাহলে ম্যাগনিটিউড অফ পোলারিটি অফ দা মলিকিউল, আর কি, আর হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে তাদের যে কম্পাউন্ডের ডাইপোল মুভমেন্ট আমি ক্যালকুলেশন করছি তার শেপ কি রকম আছে, সেটা দেখতে কি রকম, সেটা কিভাবে, সিমেট্রিক্যাল শেপ না আনসিমেট্রিক্যাল শেপ, একই রকম দেখতে না হচ্ছে তো ডিফারেন্ট টাইপের একটু শেপটা, ঠিক আছে। তাহলে সিমেট্রিক্যাল নাকি আনসিমেট্রিক, শেপ, এর উপরে ডিপেন্ড করছে। তাহলে এই কটা জিনিসের উপরে ডিপেন্ড করছে। এবারে আমরা সোজা কথায় আসি যে কেমন দেখতে হয়, এক্সাম্পল একটা দেখি, তাহলে বুঝতে পেরে যাবো।
এক্সাম্পল দেখ না, ধর SO2 আর H2O, এদের দুজনের স্ট্রাকচার কিরকম হয়? H2O স্ট্রাকচার হবে, ও এর মাথায় এরকম দুটো কান থাকবে মানে লোন পেয়ার, আর নিচে হচ্ছে হাইড্রোজেন। সালফারের স্ট্রাকচার হবে, এরও ও এর মতো দুটো কান মানে লোন পেয়ার, আর নিচে হচ্ছে দুটো ডবল বন্ডেড ও থাকবে। ও সবসময় ডবল বন্ড করে, যদি ইলেকট্রন শেয়ার ঠিকঠাক পেয়ে যায় তাহলে ডবল বন্ড করে। এবারে আমাকে একটা কথা বল যে এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা? H2 এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা? হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেন অবভিয়াসলি, তাই তো? তাহলে এই বন্ডিং এর মধ্যে যে টোটাল ইলেকট্রন ডেনসিটিটা, মানে আলটিমেট ধর ব্যাপারটা হচ্ছে যে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা এর দিকে যাবে অক্সিজেনের দিকে, আবার এই হাইড্রোজেন থেকেও ইলেকট্রনটা অক্সিজেনের দিকে যাবে। আর একটা কথা আমি বলে রাখি যে ডাইপোল মুভমেন্ট হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, যোগ হয়। ডাইপোল মুভমেন্ট হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, ঠিক আছে? তাহলে ওভারঅল যে ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন সেটা কোন দিকে যাবে না, সেটা হচ্ছে সব সময় আমরা দেখবো এটা উপরের দিকে যাচ্ছে এরকম, কারণ এটা এটা ওইদিকে যাচ্ছে, এটা ওইদিকে যাচ্ছে, তাহলে আলটিমেট আমার উপরের দিকে যাচ্ছে, সিম্পল জিনিস। তাহলে এর ডাইপোল মুভমেন্ট কত হচ্ছে? 1.84 ডি, মানে ডি বাই, ঠিক আছে? এটা একটা ভ্যালু, এটা এটা কোথা থেকে ক্যালকুলেট করা হয়েছে এগুলো আবার প্রশ্ন করিস না, এগুলো হচ্ছে সব ইনস্ট্রুমেন্টাল ক্যালকুলেশন, এগুলো আমি জাস্ট দেখে বলছি আর কিছু না, আমার মুখস্থও নেই, এগুলো মুখস্থ করার দরকারও নেই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, এইটুকু তোকে বুঝতে হবে যে এর ভ্যালুটা আমার বেশি হতে পারে না কম হতে পারে। তাহলে তুই এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি দেখেই বুঝতে পারবি যে ইলেকট্রোনেগেটিভিটির ডিস্টেন্স মানে এফেক্টটা যদি বেশি হয়ে যায় তাহলে ডাইপোল মোমেন্ট অবশ্যই বেশি হবে, ঠিক আছে? এবারে SO2 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, এস এর থেকে ও এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ আমরা জানি যে গোটা পিরিয়ডিক টেবিলের মধ্যে তিনটে এলিমেন্ট আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, যেটা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তার মধ্যে ফ্লোরিন মোস্ট, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, বুঝছি? তাহলে এখানে কি হচ্ছে না, এস এর থেকে ইলেকট্রন ডেনসিটিটা টানা হয়ে আসছে কোন দিকে? অক্সিজেনের দিকে। তাহলে এস থেকে ও এর দিকে টানা হয়ে আসছে, তাহলে ডাইপোল মোমেন্ট আলটিমেটলি কোন দিকে হবে? এই ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। এর ডাইপোল মোমেন্ট দেখা গিয়েছে 1.63 ডি। কেন? আমার ডাইরেকশন তো অপোজিট আছে কিন্তু ভ্যালু তো সেম হতেই পারে, কিন্তু ভ্যালু সেম হবে না, কারণ হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। অক্সিজেনের ক্ষেত্রে ধরে নে 3 পয়েন্ট সামথিং তোর ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে? এটা এই যে ডেল কথাটা লিখেছি, ডেল কথাটার মানে কি? ডেল কথাটার মানে হচ্ছে কি ডিফারেন্স অফ চার্জ, দুটো চার্জের মধ্যে ডিফারেন্স। ধরে নে এর ইলেকট্রোনেগেটিভিটি 3.24 সামথিং হবে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কিছু একটা হবে। তার মানে এদের মধ্যে যে পার্থক্যটা বা ডিফারেন্সটা বিটুইন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, দ্যাট ইজ মোর দেন সালফার অ্যান্ড অক্সিজেন। তাহলে the electronegativity difference between oxygen and hydrogen is more than sulfur and oxygen difference, ঠিক আছে? তো এখানে আমার 5-এর থেকে এটা ধর 5, এটা 1, তাহলে এর ডিফারেন্স কত হচ্ছে? 4। আর এক্ষেত্রে অক্সিজেনের 5 ধরে নে, আর এর ক্ষেত্রে হচ্ছে ধর 3, তাহলে এক্ষেত্রে ডিফারেন্সটা 2। এই ডিফারেন্সটা কমে যাওয়ার জন্যই কিন্তু আমার কি হচ্ছে না, এর ডাইপোল মোমেন্টটা ওভারঅল কিন্তু কমে যাচ্ছে সালফার SO2 তে, ঠিক আছে? নেক্সট যদি আমরা দেখি, এক্সাম্পল, তাহলে ধরে নিলাম NH3, হ্যাবিটেশন বল, NH3 হ্যাবিটেশন রে? sp3 গুড।
হয়েছে। এবারে আমরা যদি দেখি হ্যাঁ, এবার যদি আমরা দেখি তাহলে এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে। কারণ কি, কারণ তোর হচ্ছে হাইড্রোজেন থেকে এইদিকে আসছে, একবারে করে দিচ্ছি, এর থেকে এইদিকে আসছে, এর থেকে এইদিকে আসছে, ঠিক আছে। আবার নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তো লোন পেয়ারের ডাইরেকশনটাও কিন্তু এখানে চলে আসছে, লোন পেয়ারের ডাইরেকশনটা চলে আসছে, তাহলে ওভারঅল ডাইরেকশন আমার উপরের দিকে। ফসফরাস কিন্তু নাইট্রোজেনের মতো অতটা ইলেকট্রোনেগেটিভ নয়, এর ডাইরেকশনও এরও ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেনের থেকে সবাই বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানেও ডাইরেকশনটা কিন্তু তিনটেই এই দিকে, তাই ওভারঅল ডাইরেকশন কিন্তু এই দিকে। কিন্তু নাইট্রোজেন হচ্ছে, নাইট্রোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি কম, এই বেশি, তার থেকে ইলেকট্রোনেগেটিভিটি অফ ফসফরাস, এর কারণে এদের মধ্যে ডিফারেন্সটা বেশি হওয়ার জন্য এর ভ্যালুটা প্রায় কাছাকাছি মিউ ইকুয়ালস টু 1.47 ডি এর কাছাকাছি হয়ে যায়, আর এর ভ্যালুটা হয়ে যায় 0.58 ডি এর কাছাকাছি। আর NF3 এর ক্ষেত্রে কি হয় না, হচ্ছে এর ডাইরেকশনটা নাইট্রোজেন থেকে ফ্লোরিনের দিকে আসে। আমি তো বললাম যে গোটা পিরিয়ডিক টেবিলে তিনটে এলিমেন্ট রয়েছে যাদের কি হয় না, হচ্ছে তোর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তার মধ্যে ফ্লোরিনের সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। তাহলে এখানে আমার কি হবে, ফ্লোরিনের দিকে ইলেকট্রোনেগেটিভিটিটা আসবে। আর আর একটা ব্যাপার ঘটবে, এন থেকে তো ফ্লোরিনের দিকে আসছে, আবার এন থেকে লোন পেয়ার কি করছে, তার নিজের দিকেও টানছে। আমি এটা বললাম যে এটা নিজের দিকে যাচ্ছে, লোন পেয়ারের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন থেকে কিছুটা ইলেকট্রন ডেনসিটি ফ্লোরিনের দিকে আসছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন, and some electron density will move from nitrogen to lone pair, ঠিক আছে। তাহলে কিছুটা ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেন থেকে লোন পেয়ারেও যাচ্ছে, কেন, কারণ লোন পেয়ার মানে হচ্ছে সেখানে ইলেকট্রনের মানে টানার ক্ষমতাটা সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এখানে কি হয়, দুটো ডাইরেকশন ক্যান্সেল আউট হয়ে আমার কোন ডাইরেকশনটা বেঁচে থাকে, নিচের দিকে ডাইরেকশনটাই বেঁচে থাকে, ঠিক আছে। নিচের দিকে ডাইরেকশনটাই করবি কারণ এদিকে তিনটে এফ আছে আর এখানে একটা লোন পেয়ার আছে, বাট এদের ডিফারেন্সটা অনেক কম, তাই এর ডাইপোল মোমেন্টটা সব থেকে বেশি কম হয়ে যায়, ঠিক আছে। এদের ডিফারেন্সটা অনেক কম হয়ে যাচ্ছে, এদিকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপরের দিকেও টানছে একজন, দড়ি টানাটানি খেলায় ধর তুই একজন নিজের দিকে সমস্ত জোর দিয়ে টানছে আর একজন টানছে না, তখন কি হবে, সেই দিকেই ডাইরেকশন আসবে, তোর দিকে ডাইরেকশন ঝুঁকে যাবে, ঠিক আছে। আর যদি একই দিকে সবাই টানে তাহলে সেটা তো আরো সুবিধা, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, অপোজিট দিকে টানছে, এ একদিকে টানছে একদিকে টানছে, তাহলে কি হবে, যেখানে গায়ের জোরটা বেশি সেদিকে ঝুঁকে পড়বে, হ্যাঁ। বাট এদের থেকে কম ঝুঁকবে, কারণ এখানে ডিফারেন্সটা খুবই কম, তাই এখানে ডাইপোল মোমেন্টের ভ্যালুটাও কম আসে, ঠিক আছে। তো এখান থেকে জিনিসগুলো বোঝা গেছে কিভাবে করছি আমি, কিরে? Yes, sir. হ্যাঁ, আর কিছু নেই এখানে ডাইপোল মোমেন্টে, অসুবিধা থাকলে বল। এবারে আমি আসছি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা উইক ইন্টারঅ্যাকশন হাইড্রোজেন বন্ড কি, হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা উইক ইন্টারঅ্যাকশন, বাট একটা ইন্টারঅ্যাকশন, নট এ বন্ড। যেটা কখন তৈরি হয়, যে ইন্টারঅ্যাকশনটা তৈরি হয় হাইড্রোজেনের সাথে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে বন্ডিং এর সময়
দেখ, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলতে সব থেকে প্রথমে আমাদের মাথায় আসে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তাহলে এই তিনটের সঙ্গে এরা বন্ড তৈরি করতে পারে। কি বন্ড? না, এই বন্ডটা হচ্ছে একটা জাস্ট ইন্টারাকশনের মতো কাজ করে, নট এ বন্ড বাট এ ইন্টারাকশন, এন্ড ডিনোটেড বাই ডটেড লাইন। ঠিক আছে, এটাকে ডটেড লাইন দ্বারা ডিনোট করা হয় এদের হাইড্রোজেন বন্ডিংটা বোঝাতে। ঠিক আছে, তো এই জিনিসটা তোকে এখানে মাথায় রাখতে হবে। তাহলে এখানে ভাষাটা কি লিখবি, জিনিসটা বোঝা গেছে, ভাষাটা লিখে দিচ্ছি দেখ। when a hydrogen atom is bonded to a highly electronegative atom, কার কার মতো? ক্লোরিন বা নাইট্রোজেন বা অক্সিজেন। ঠিক আছে, মুদ্রা কথা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেনের বন্ডিং হবে। ঠিক আছে, বন্ডিং মানে একটা উইক ইন্টারাকশন হবে। হ্যাঁ, তাহলে when a hydrogen atom is bonded to a highly electronegative atom like chlorine, oxygen or nitrogen, এটা কি হয়? comes under the influence of another strongly electronegative atom electronegative atom যেখানে কি হয়, দেন এ একটা উইক ইন্টারাকশন কাজ করে, উইক ইলেকট্রোস্ট্যাটিক, একটা উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন সেখানে কাজ করে। দেন এ উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ। তাহলে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে এটা জাস্ট একটা ইন্টারাকশন ধরতে পারিস, এটা নট এ বন্ডিং বাট ইন্টারাকশন। বারবার খেয়াল রাখিস কথাটা, কোভ্যালেন্ট বন্ডের থেকে কম শক্তিশালী, ঠিক আছে, কিন্তু শক্তিশালী। হাইড্রোজেন বন্ড শক্তিশালী, কিন্তু কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ডের মতো শক্তিশালী নয়। তাহলে দেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ। ঠিক আছে, যেটাকে হাইড্রোজেন বন্ড বলা হয়। এবারে হাইড্রোজেন বন্ড কত রকমের হয়? হাইড্রোজেন বন্ড দু রকমের হয়। একটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, আর একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টার কখন হয়? ইন্টার মানে যেমন হচ্ছে তোর ইন্টার স্কুল কম্পিটিশন বা ইন্টার কলেজ কম্পিটিশন, মানে কি দুটো ডিফারেন্ট কলেজের মধ্যে হচ্ছে, তার মানে দুটো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং কাজ করে, তাহলে সেখানে আমার বলবো যে এই মলিকিউলটা আন্ডার ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। বাট ইন্ট্রা মানে বিটুইন দ্য স্কুল, বা তোর হচ্ছে মানে স্কুলের মধ্যে। ঠিক আছে, বিটুইন দ্য নয়, স্কুলের মধ্যে। ঠিক আছে, তাহলে স্কুলের মধ্যে যদি পার্টিসিপেন্টদের মধ্যে কম্পিটিশন হয়, তাহলে সেইটা হচ্ছে আমার ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, যেখানে কি হবে, একটা নিজস্ব মলিকিউলের মধ্যে একটা কোনো নেগেটিভ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং এ টেক পার্ট করবে। তাহলে এক্সাম্পল দেখা যাক। এর এক্সাম্পল কি বলবি? এর হচ্ছে অর্থোনাইট্রোফেনল। হ্যাঁ, অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে বেনজিনের মতো দেখতে। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, এটা বেনজিন। মাঝখানে গোল কেন দিচ্ছি? মাঝখানে গোল বলে কিছু নাই, মাঝখানে কি আছে?
অর্গানিক পড়লে বুঝতে পারবে মাঝখানে এরকম তিনটে বন্ড আছে, ঠিক আছে? মানে একটা সাইক্লিক স্ট্রাকচার সাইক্লোহেক্সিন বলতে পারিস, তিনটে ডবল বন্ড আছে। তিনটে ডবল বন্ড আছে, আর কিছু না। এই তিনটে ডবল বন্ড হচ্ছে রেজোনেন্স করতে পারে। রেজোনেন্স মানে এদের ডবল বন্ড গুলো মুভেবল। এই বন্ডটা এখানে আসতে পারে, আবার এই বন্ডটা এখানে আসতে পারে, এই বন্ডটা এখানে আসতে পারে। তার কারণে কি হয় না, ওভারঅল স্ট্রাকচারটাকে আমরা দেখাতে পারি এইভাবে, ঠিক আছে? আচ্ছা, একটু হোল্ড করো। তাহলে এখানে হচ্ছে আমার না, এটাকে বেঞ্জিন বলা হচ্ছে। এই গোল গোল যে মাঝখানে আমি দিচ্ছি, এটার কারণ হচ্ছে যে এই ডবল বন্ডটা মুভেবল, ঠিক আছে, মুভ করতে পারে। এবারে এই বেঞ্জিনের মাথায় যদি একটা ওএইচ দিয়ে দিই, ওএইচ মানে অ্যালকোহল গ্রুপ, ওএইচ মানে হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তাহলে বেঞ্জিনের মাথায় যদি একটা অ্যালকোহল দিয়ে দিই, ওএইচ দিয়ে দিই, তাহলে এর নাম হয়ে যাচ্ছে কি, ফেনল। ফেনল ঘরেও আছে তোদের, কিছু কোনটা বল দেখি? ফেনল কোনটা ঘরে আছে তোদের? সব বাড়িতে আছে, প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই থাকে, আর কি। সব বাড়িতে নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে থাকে, বিশেষ করে এই সময়। কে বলতে পারি বল, ফেনল কি? ফেনল তো কেমিক্যাল নেই, ঘরোয়া নাম কি, কি বলিস? ইন্টারমলিকুলার। আর যেটা হচ্ছে আমার নিজেদের মধ্যে বন্ডিং করবে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার। এবারে ইন্টারমলিকুলার এক্সাম্পল কি না, ইন্টারমলিকুলার এক্সাম্পল হচ্ছে, ধর এখানে আমি দিলাম CH3, এখানে দিলাম আমি OH। এটা CH3 দিলে হবে না, এটা NO2 দিতে হবে। এবারে এই একই কম্পাউন্ড এই হাইড্রোজেনের সঙ্গে ইন্টারঅ্যাকশন করবে এই নাইট্রোজেন, এখানে এই জিনিসটা, এটা হচ্ছে ইন্টারমলিকুলার। ইন্টার মানে হচ্ছে তোর বিটুইন দা ডিফারেন্ট কম্পাউন্ড, দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের মধ্যে ইন্টারঅ্যাকশন। ইন্ট্রামলিকুলারটা কি? ইন্ট্রামলিকুলার হচ্ছে অর্থো নাইট্রোফেনল। এই নিজেদের মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইন্টারঅ্যাকশন, এটাকে বলা হচ্ছে অর্থো নাইট্রোফেনল। বোঝা গেছে? কে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখ, তাহলে এই দুটো হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, এগুলো এক্সাম্পল, আর কিছু এক্সাম্পল দিলাম। আবার জলের মধ্যে হয়, এই জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয় বলে অনেক অনেক রকম ব্যাখ্যা অনেক রকম জায়গায় কাজে লেগে যায়। যেমন ধর, আমি যদি বলি যে বরফ জলে ভাসে কেন, why ice float in water, যেখানে লোহা তার মানে লিকুইডের মধ্যে ডুবে যায়, তামা তার লিকুইডের মধ্যে ডুবে যায়, মানে যেটা লিকুইড প্রপার্টির মধ্যে। ওয়াটারের লিকুইড প্রপার্টি কি? আইস, ওয়াটার আর ভেপার, ওয়াটার ভেপার, তাই তো? সেখানে আইসটা কি হচ্ছে, আমরা জানি আইস তো ভারী ওয়াটারের থেকে, ডেন্স মানে ডেন্স হওয়া উচিত, কারণ জমে যাচ্ছে মানে কি, ডেন্স হচ্ছে। আর যখন ডেন্সিটি বেশি হয়ে যাবে তখন সেটা ডুবে যাবে। বাট আইসটা জলে ভাসছে কেন? কেউ বলতে পারবি ব্যাখ্যা, এক্সপ্লেনেশন? why ice float in water? বলতে পারবি? এই হাইড্রোজেন বন্ডিং হয়, ওয়াটারের স্ট্রাকচার কি, OH, আর একটা OH এখানে আছে, অনেক একটা তো OH নেই,
মানে H2O নেই, অনেক H2O আছে, তাহলে এদের মধ্যে কি হয়, এই ধরনের ইন্টারাকশন তৈরি হয়। এর কারণে যখন বরফ হয়, জল জমে যখন বরফ হয়, তখন জলের এই মলিকিউল গুলো এরকম দূরে দূরে ঘুরে বেড়াচ্ছিল, তাই কোনো ইন্টারাকশন ফিল করেনি। কিন্তু যখনই তাকে বলা হলো যে তোমাদেরকে আমি জল বাদ দিয়ে জল থেকে বরফ করব, তখন তাদের মলিকিউল গুলো কি হলো, কনজাস্টেড হতে শুরু করলো, কাছাকাছি আসতে শুরু করলো। আর সমস্যা তখনই, আমরা কি জানি, নর্মালি কি জানি যে গ্যাসের মলিকিউল চারদিকে এরকম ঘুরে বেড়ায় ছন্নছাড়া হয়ে, ঠিক আছে, লিকুইড মলিকিউল গুলো একটু, আর সলিড মলিকিউল হচ্ছে সব থেকে কাছাকাছি থাকে, এগুলো পড়েছিস 9-10, ঠিক আছে। এবারে যখনই আমি বরফকে বললাম, যে জলকে বললাম যে তোকে বরফ করবো আমি, তখন জলের যে মলিকিউল গুলো, ওয়াটার মলিকিউল, সেগুলো কাছাকাছি আসতে শুরু করলো। কিন্তু কাছাকাছি আসলেই জলের মধ্যে সমস্যা, কাছাকাছি আসলে অক্সিজেন কি করবে, হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে, যে তুমি আমার কাছে এসো। তাহলে হাইড্রোজেন কি করছে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং এ ইনভলভ হয়ে যাচ্ছে। যখন ইনভলভ হচ্ছে, তখন এদের মলিকিউল গুলো নরমালি আর এরকম থাকছে না, এরা একটা কেজ লাইক স্ট্রাকচার তৈরি করছে, খাঁচার মতো তৈরি করছে। খাঁচার মতো এরকম স্ট্রাকচার তৈরি করছে। এর কারণে এদের মলিকিউল গুলো তো কাছাকাছি আসছে, বা এদের মলিকিউল গুলো তো বরফে পরিণত হচ্ছে ঠিকই, কিন্তু এদের ডেনসিটিটা কমে যাচ্ছে, বাড়ছে না, ঠিক আছে, মাঝখানে অনেক গ্যাপ রয়ে যাচ্ছে, ডেনসিটিটা কমে যাচ্ছে, আর ডেনসিটি কমে যাওয়ার কারণেই এটা জলের উপরে ফ্লোট করবে, এই হচ্ছে কারণ। তাহলে ডিউ টু ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, এই ভাষাটা লিখে দিলেই নাম্বার বা এমসিকিউ থাকতেই পারে, যে আইস, হোয়াই আইস ফ্লোট ইন ওয়াটার, ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ডিউ টু ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, ডিউ টু আয়নিক অ্যাট্রাকশন। চারটা অপশন দিয়ে দিলে হবে, তখন তোকে কি লিখতে হবে, ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। বুঝতেই পারছিস যে এটা দুটো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হচ্ছে, সেম মলিকিউলের মধ্যে যদি হয়, যেমন ধর আরো একটা হতে পারে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, HF, ঠিক আছে। তো এই ধরনের একটা এক্সাম্পল থাকে, আমি নামটা ভুলে যাচ্ছি, HF দিয়ে একটা এক্সাম্পল থাকে, তো সেখানে H আর F এর মধ্যে হচ্ছে তোর হাইড্রোজেন বন্ডিং হয়, এখানে আমার এই ধরনের প্রপার্টিজ দেখা যায়, ঠিক আছে। তো নিজেদের মধ্যে যদি বন্ড করে তাহলে হচ্ছে ইন্ট্রামলিকিউলার, আর যদি অন্যদের সাথে বন্ড করে তাহলে ইন্টারমলিকিউলার। এই টার্ম দুটো খেয়াল রাখবে, একটা ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। ইন্ট্রা মানে নিজেদের মধ্যে, আর ইন্টার মানে, ইন্টারটা মনে রাখবে, ইন্ট্রা মনে থাকবে না, ইন্টার মানে ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার কলেজ কম্পিটিশন, ঠিক আছে। তো এরকম যেগুলো হয়, তো ইন্টার মানে কি না, দুটো ডিফারেন্ট জায়গার মধ্যে, আর ইন্ট্রা মানে একই জায়গার মধ্যে তোদের মানে আমাদের যেরকম হয় আর কি, চারটে হাউসের মধ্যে তোর কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে, তো সেটা ইন্ট্রা, নট ইন্টার। ইন্টার মানে যখন রিজনাল বা ইয়েগুলো হচ্ছে, ক্লাস্টার হচ্ছে, হ্যাঁ, ডিফারেন্ট স্কুল থেকে আসছে, তখন সেটা ইন্টার, হ্যাঁ, এই ব্যাপারটা মনে থাকবে। কি রে? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। বাকি বাকি বল, তুমি এরা বুঝতে পারছিস? অতনু, শ্রিয়া, তিথিয়া, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, তোদের গ্যাপটা হয়ে গেছে, ঠিক আছে, আমি দেখছি। হুম, ঠিক আছে, এবারে দেখ না, হাইড্রোজেন বন্ডিং হলে কি হবে, কিছু তো একটা ফারাক আসবে। হাইড্রোজেন বন্ডিং হলে কি হবে, দেখ আমি দুটো ল্যাঙ্গুয়েজ মিশিয়ে পড়াচ্ছি, হ্যাঁ, এটা ভাবার কিছু নাই, কারণ দুটো মিডিয়ামই বাচ্চা আছে, তো আর বাংলা তোদের কিছু কাজেও লাগবে না, শুধু পরীক্ষা লেখার ক্ষেত্রে লাগবে। টার্ম গুলো তো সব ইংলিশের, ইংলিশ বাংলা মিশিয়ে দুটো পড়াচ্ছি, বুঝতে কিছু অসুবিধা আশা করছি হয়নি। যাও দেখ, তো হাইড্রোজেন বন্ডিং হলে কি হবে, কারণ আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, যে না, প্রথম কথা, হাইড্রোজেন বন্ডিং হলে কোনো একটা মলিকিউলের মধ্যে বয়েলিং পয়েন্টটা বেড়ে যাবে, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট
বা বয়েলিং পয়েন্ট, লিখেই দিই নাহলে বুঝতে পারবি না। মেল্টিং পয়েন্ট, দাঁড়াও, মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টটা বেড়ে যাবে। আর কি হবে? আর কিছু প্রপার্টিজ দেখা দিবে নতুন, যেগুলো তোরা নাম আগে শুনিস, এখন শুনবি। মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট এগুলো বেড়ে যাবে। এছাড়াও জলের মধ্যে এগুলো ম্যাক্সিমাম কেসে জল থেকে যখন বরফ টরফ হয় তখন এগুলো হয়, এই হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, ঠিক আছে, সলিডে দেখা যায়। যাও এরপরে দেখ না হচ্ছে তোর এর ভিসকোসিটি বাড়তে পারে বা ডেনসিটি বাড়বে। ভিসকোসিটি কি? ভিসকোসিটি হচ্ছে দু রকমের ফোর্স দেখা দেয়। একটা হচ্ছে কি না কোফিসিয়েন্ট, এই সরি দাঁড়াও, ভিসকোসিটি, ভিসকোসিটি জিনিসটা কি না, ভিসকোসিটি হচ্ছে নরমাল জল কি হয়, জলকে যদি তুই একটা জায়গা থেকে ফেলিস সেটা হুক করে পড়ে যায়, কিন্তু তুই সিরাপ যখন খাস, কাপ সিরাপ বা যা হোক সিরাপ, সেটা কি পড়তে চাবে? মধু, মধু হচ্ছে যেমন ঢাকনা থেকে পড়তে চাইছে না, ঠিক আছে। তো এই ধরনের যে ফোর্সটা, গাম, ঠিক আছে, আঠা, এগুলো কি হয়, এগুলো পড়তে চায় না। তো এদের মধ্যে যে ফোর্সটা, এই ফোর্সটাকেই বলা হচ্ছে ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্সটা দু রকমের হয়, ঠিক আছে। একটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স আর একটাকে বলা হয় কোহেসিভ ফোর্স, ঠিক আছে। ভিসকাস ফোর্সটা দু রকমের হয়, একটাকে বলা হয় অ্যাডহেসিভ আর একটাকে বলা হয় কোহেসিভ। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি ভালোভাবে দেখ। কোহেসিভ দেখতে পাবি ছোটবেলায় জেলি খেয়েছিস, সেই ছোট ছোট এরকম ডাব্বার মধ্যে বিক্রি হতো, আমাদের সময় আমরা খেয়েছি, তোরা খেয়েছিস কিনা আমরা জানি না, আমি জানি না। এবং ছোট ছোট ডাব্বার মধ্যে বিক্রি হতো জেলি, ঠিক আছে, 1 টাকা 2 টাকা করে নিত। তো এগুলোতে কি হয় দেখবি, জেলিটা যদি, জেলিটা ভাঙছে না, জেলিটা এক মানে আলাদা আলাদা হয়ে পড়ছে না, জলের মতো পড়ছে না, কিন্তু এই ঢাকনা থেকে হুক করে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ফোর্সটা হচ্ছে কোহেসিভ ফোর্স, যেটা মলিকিউলদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে। আর অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে যেমন মধু, মধু যদি চামচে ঢালিস, সে মধু চামচ থেকে যেন মানে পড়তে চায় না, ঠিক আছে, গা নেই পড়ার, সেরকম একটা ব্যাপার আর কি। তো সেই ফোর্সটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, যেটা একটা মানে মলিকিউলের সঙ্গে, আর একটা হচ্ছে চামচ বা কোন একটা বডির সঙ্গে যে ফোর্সটা থাকে, বডির সঙ্গে মলিকিউল। আর কোহেসিভটা হচ্ছে মলিকিউল ভার্সেস মলিকিউল একটা ফোর্স, যেটাকে বলা হচ্ছে কোহেসিভ ফোর্স। তো এই টার্মটাকে বলা হচ্ছে ভিসকোসিটি। হাইড্রোজেন বন্ডিং হলে কি হবে? হাইড্রোজেন বন্ডিং হলে এই মলিকিউলটা যখন আরেকটা মলিকিউলের সঙ্গে বন্ড করে থাকবে, তখন তারা যেন পড়তে চাইবেন, ঠিক আছে। এ একে টেনে রাখছে, সে তাকে টেনে রাখছে, তাদের ইচ্ছা নেই আর কি, মানে নিচে পড়া বা এগানোর সামনের দিকে, ঠিক আছে। তো এই ফোর্সটাকে বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ভিসকোসিটি বেড়ে যায়, ঠিক আছে। আর কি বাড়ে? ডেনসিটি বাড়ে, ডেনসিটি তো অবশ্যই বাড়ে, ঠিক আছে। কিন্তু জলের ক্ষেত্রে এক্সেপশনাল কেস, জলের ক্ষেত্রে আসছি না আমি এখানে। হাইড্রোজেন বন্ডিং হলে এখানে ডেনসিটি তো বাড়বেই নরমাল, কিন্তু জলে কি হয় না, নরমাল ওয়াটারের থেকে আইসের ডেনসিটিটা কম থাকে, হ্যাঁ, এই জন্য হচ্ছে তোর কি হয়, আইসটা ফ্লোট করে। আর আমরা কি জানি, যার ডেনসিটি বেশি সে হচ্ছে সবসময় ফ্লোট করাবে, আর যার ডেনসিটি কম সে হচ্ছে ফ্লোট করবে, হ্যাঁ, ভাসবে। যাও এইগুলো। আর তোর হচ্ছে এই সলিবিলিটি যখন বেড়ে যায়, সলিবিলিটি মানে যখন কোনো জিনিস গুলতে চায়, হাইড্রোজেন বন্ডিং হলে কি হয়, চট করে সেটা গুলতে চাইবে না, ঠিক আছে, জলের মধ্যে গুলতে চাইবে না। এই জিনিসগুলোই রয়েছে আমার এই দুটো টপিকের মধ্যে, ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ডিং, আর কিছু নেই, ঠিক আছে। এইবারে আমি আসছি ফ্যাজান শুরু। স্যার অ্যাডহেসিভ আর কোহেসিভটা আরেকবার বলে দিন। হ্যাঁ, অ্যাডহেসিভ হচ্ছে একটা লিকুইডের সঙ্গে, এগুলো দুটোই লিকুইডের প্রপার্টি, যা বলছি সব লিকুইডের মধ্যে, লিকুইডের একটা ক্যারেক্টার, কারণ ভিসকোসিটি আছে, সারফেস টেনশন আছে। সারফেস টেনশনটা কি একবার বলে দিই। সারফেস টেনশন হচ্ছে বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে পড়ে, সেগুলো কিরকম দেখতে হয়? চতুর্ভুজ, বর্গক্ষেত্র, স্কয়ার, রেক্টেঙ্গেল, প্যারালোগ্রাম, কিরকম দেখতে হয়? গোলাকার হয়। কেন গোলাকার হয়? কারণ লিকুইড মলিকিউলের মধ্যে একটা প্রপার্টি থাকে যে তারা নিজেদেরকে সব থেকে কম জায়গায় রাখতে চায়, মানে তাদের সারফেসটা সবসময় কম জায়গায় থাকতে চায়। তো তার জন্য তারা হচ্ছে সবসময় গোলাকার হয়। উপর থেকে জল ফেলবি, দেখবি সেটা গোল হয়ে পড়ছে, চ্যাপ্টা বা ইয়ে হয়ে পড়ছে না, ঠিক আছে, ফোঁটা ফোঁটা জল ফেললে। এবার তুই অনেক পরিমাণ বালতি থেকে হড় হড় জল ঢালছিস, দিয়ে বলবি যে স্যার গোল হচ্ছে না কেন, সেটা আমি ব্যাখ্যাইতে পারবো, ঠিক আছে।
কম কম ফোঁটা ফোঁটা জল ঢেলে দেখবি গোলাকার গোলাকার ফোঁটা পড়বে। তো এটা হচ্ছে আমার একটা সারফেস টেনশন। বা হচ্ছে দেখবি লিকুইড মলিকিউল গুলোকে, দুটো জলের ফোঁটাকে একসঙ্গে এরকম মিশিয়ে দিবি আঙ্গুল দিয়ে, দেখবি সেটা একটা বড় জলের ফোঁটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই প্রপার্টি গুলোকে সারফেস টেনশন বলা হচ্ছে। ভিসকোসিটিটা কি? ভিসকোসিটি হচ্ছে একটা মানে একই জিনিসের মধ্যে, এটাও জল এটাও জল, এবার এই জলের সঙ্গে এই জলের এমন একটা ফোর্স কাজ করে যার ফলে কি হয়, এই জলটা তো আগে যেতে চাইছে, কিন্তু এই জলটা তাকে একটা ফ্রিকশন দিচ্ছে বা ঘর্ষণ বল কাজ করাচ্ছে, যার কারণে কি হচ্ছে না, এ বাধা পাচ্ছে, এগোতে পারছে না। তো জলের ক্ষেত্রে সেটা কম হয়, মধু বা সিরাপ বা হচ্ছে তো জেলি, এগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে বেশি হয়, ফ্লুইড যেগুলোকে বলা হয় ফ্লুইড, এগুলোর ক্ষেত্রে বেশি হয়। ওই জন্য তারা কি হয়, জলের মতো হড়হড় করে পড়ে যায় না। বালতি থেকে ধর জল ঢালছি, সে হড়হড় করে যেমন জল পড়ছে, সেরকম কিন্তু সিরাপ হড়হড় করে পড়বে না ডিবা থেকে, বা হচ্ছে তোর একটা মধু হচ্ছে বা সেগুলো কোনো একটা ডাবা থেকে হড়হড় করে পড়বে না। এর কারণ হচ্ছে ওর ভিসকোসিটিটা বেশি, তার জন্য একজন আরেকজনকে যেতে দিচ্ছে না। একজন আরেকজনকে যেতে দিচ্ছে না। বোঝা গেছে? কিরে, স্যার অ্যাডহেসিভ আর কোন? ওই তো অ্যাডহেসিভ তো বললাম, তো অ্যাডহেসিভ হচ্ছে সিরাপের ছিপির সঙ্গে সিরাপের যে বলটা কাজ করছে, যে ফোর্সটা কাজ করছে, the viscous force work between a body and the molecule। সোজা কথায় সিরাপের ছিপির সঙ্গে সিরাপের যে ফোর্সটা কাজ করছে সেটা অ্যাডহেসিভ, আর সিরাপের সঙ্গে সিরাপের যে ফোর্সটা কাজ করছে সেটা কোহেসিভ। এবারে বুঝতে পেরেছিস? মলিকিউল টু মলিকিউল যে ফোর্স কাজ করে সেটা কোহেসিভ, আর মলিকিউলের সঙ্গে বডির মধ্যে যে মলিকিউলটা যে জায়গায় আছে তার সঙ্গে বা তার গায়ের উপরে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে আমার অ্যাডহেসিভ। বল, আর কিছু অসুবিধা আছে এটা, না এখনো বুঝতে পারিস না? না স্যার বুঝে গেছি। হ্যাঁ, সিরাপের সঙ্গে সিরাপের কোহেসিভ, আর সিরাপের সঙ্গে হচ্ছে সিরাপের ঢাকনা বা ছিপি অ্যাডহেসিভ। আর কিছু বলার দরকার নেই। তো পরীক্ষায় এখন লিখে দিস না, তো তখন বলতে হতে থাকে যে মলিকিউলগুলোর মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা কোহেসিভ। এগুলো আলাদা পড়বি, আরো 11-এ আছে, শেষের দিকে পড়াবো। ঠিক আছে, সারফেস টেনশন আছে, ভিসকোসিটি আছে, ফিজিক্সে আছে বেশিরভাগ চ্যাপ্টারটা, আমার কাছে একটু আছে, অল্প আছে, ওই ফর্মুলাগুলো টুকটাক একটু বলবো লিকুইড যখন পড়াবো। এরপরে দেখ না, ফ্যাজান্স রুল আসছে, অনেকদিন ধরে ফ্যাজান্স রুল হব করছি পড়া। আমি একটু বলেছিলাম পিডিএফ পড়ানোর সময়, ফ্যাজান্স রুলটা কি না, আমি কিছু কথা আগে বলছি সেগুলো মনে রাখ। হোয়াট ইজ পোলারাইজেশন and what is polarizability? এটা কিন্তু ভালো করে বুঝবি, এটা বুঝলে কেমিক্যাল বন্ডিং এর অর্ধেক কোশ্চেন পারবি পরীক্ষা করতে, আর না হলে একটাও পারবি না। ঠিক আছে, পোলারাইজেশন আর পোলারাইজিবিলিটিটা কি না, পোলারাইজেশন আর পোলারাইজিবিলিটি হচ্ছে একটা ক্যাটায়ন। আচ্ছা, এর আগে কিছু একটা বলে দিই কথা, দেখ সব বন্ড, যত রকমের মলিকিউলের মধ্যে বন্ড হয়, ম্যাক্সিমাম হচ্ছে মানে সব বন্ডই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এবারে কোভ্যালেন্টের মধ্যে যখন ডাইপোল মোমেন্ট বেশি কম হয়ে যায় তখন সেই মলিকিউলটা আয়নিক বন্ডের রূপ নেয়। ঠিক আছে, তাহলে কোভ্যালেন্ট বন্ড থেকে আয়নিক বন্ডে ট্রান্সফার হওয়া বা কার কোভ্যালেন্ট বন্ড প্রপার্টি দেখাবে, কার আয়নিক বন্ডের প্রপার্টি দেখাবে, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা বিজ্ঞানী ফ্যাজান হচ্ছে তোর প্রথম এইগুলো নিয়ে বলেছিল, আর সেই রুলটাই হচ্ছে তোর কি তার ফ্যাজান্স রুল নামে পরিচিত। এবারে কি বলা হয়েছে, যে দুটো টার্ম আমার উঠে আসবে, একটা হচ্ছে কি পোলারাইজিং পাওয়ার, আর একটা হচ্ছে পোলারাইজিবিলিটি, সরি পোলারাইজেশন, আর একটা টার্ম আসবে সেটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। ঠিক আছে, পোলারাইজিং পাওয়ার, আর এটা হচ্ছে তোর পোলারাইজেশন আর পোলারাইজিবিলিটি। এই দুটো কি
না, পোলারাইজিং পাওয়ার হচ্ছে, আমি এখানে সব দুটো কথাই বলবো, ক্যাটায়ন আর অ্যানায়নকে নিয়ে, ক্যাটায়ন আর অ্যানায়নকে নিয়ে, প্লাস চার্জ আর মাইনাস চার্জকে নিয়ে। এবারে কথা হচ্ছে কি না, পোলারাইজিং পাওয়ার হচ্ছে একটা ক্যাটায়নের পাওয়ার। কি পাওয়ার? না একটা ক্যাটায়নের কতটা পাওয়ার রয়েছে যে সে একটা অ্যানায়নকে নিজের দিকে অ্যাট্রাক্টেড করতে পারে। ঠিক আছে, তাহলে the ability of a cation to polarize an anion is called polarizing power. এটা কি না, এটা হচ্ছে একটা ক্যাটায়নের সামর্থ্য বা ক্ষমতা যে সে কতটা হারে একটা অ্যানায়নকে নিজের দিকে অ্যাট্রাক্টেড করতে পারছে। The ability of a cation to polarize an anion towards itself. ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে আবার পোলারাইজিং পাওয়ার। তাহলে পোলারাইজিং পাওয়ারটা কার থাকে? ক্যাটায়নের থাকে। পোলারাইজিবিলিটিটা কি? পোলারাইজিবিলিটি হচ্ছে যে একটা ক্যাটায়ন যে একটা অ্যানায়নকে নিজের দিকে টানছে, তাহলে অ্যানায়নেরও তো একটা ইচ্ছা থাকবে বা কিছু একটা থাকবে যে একটা ক্যাটায়নের দিকে যাওয়ার, তো সেটাকেই বলা হচ্ছে পোলারাইজিবিলিটি। তাহলে এটা কি না, একটা অ্যানায়নের কতটা ইচ্ছা, কতটা হচ্ছে তোর ক্ষমতা আছে যে সে একটা ক্যাটায়নের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দুটো একে অপরের অপোজিট। ঠিক আছে, একজন হচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে আর একজন অ্যাট্রাক্টেড হচ্ছে। তাহলে এখানে কি বলবি এটা না, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যানায়ন এটা নেগেটিভের জন্য, টু গেট পোলারাইজড বাই এ ক্যাটায়ন। এই টার্মটাকে বলা হচ্ছে পোলারাইজিবিলিটি। ঠিক আছে, আর টোটাল প্রসেসটাকে বলা হয় পোলারাইজেশন। টোটাল বন্ড প্রসেসটাকে বলা হয় পোলারাইজেশন। ঠিক আছে, তো এখানে এই কন্ডিশন গুলো আমাকে দেখতে হবে। তাহলে বোঝা গেছে পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজিবিলিটি। কি রে? Yes, sir. হ্যাঁ, বাকিদের বাকিদের সারা শব্দ কর একটু। আচ্ছা, বাকিরা কি শুনছিস না, না কি বল দেখি? না পালিয়ে গেছিস? ক্লাস ক্লাস বন্ধ? আমার কাজ হচ্ছে পড়ানো, ওদের কাজ শোনা। নিজের দায়িত্ব নিজে, বড় হচ্ছিস, নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে, আমরা অবলম্বন মাত্র। দেখ, এরপরে কি না, এবারে আসছি যে কোভ্যালেন্সি কথাটা কি কোথা থেকে আসছে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা কখন বেশি হবে। একটা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা আমি এইভাবে দেখাচ্ছি যে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে। একটা
ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা কখন বেশি হবে? একটা ক্যাটায়ন কখন একটা অ্যানায়নকে ভালোভাবে অ্যাট্রাক্টেড করতে পারবে বল? স্যার যখন কাছাকাছি থাকবে। না, সে তো অবশ্যই কাছাকাছি থাকতেই হবে। আর আর কিছু থাকবে না? আর স্যার পাওয়ারটা কি বেশি হবে? পাওয়ারটা কখন বেশি হবে সেটাই তো, অ্যাট্রাক্টেড পাওয়ারটা কখন বেশি হবে, কখন একটা অ্যানায়নকে সে অ্যাট্রাক্টেড করতে পারবে? যখন ক্যাটায়নের একবার বল, আমি শুনতে পাচ্ছি না, তোর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। যখন ক্যাটায়নের সাইজটা ছোট হবে। হ্যাঁ, যখন ক্যাটায়নের সাইজটা ছোট হবে। কেন? ক্যাটায়নের সাইজটা ছোট হলে কি পার্থক্য এমন আসবে যে সে হচ্ছে একটা অ্যানায়নকে ভালো অ্যাট্রাক্ট করতে পারবে? বল, ঠিকই বলছিস, বল। যখন ক্যাটায়নের মধ্যে ক্যাটায়নিক ক্যারেক্টারটা বেশি থাকবে। যদি ক্যাটায়নের মধ্যে অ্যানায়নিক ক্যারেক্টার চলে আসে, তাহলে কি সে একটা অ্যানায়নকে অ্যাট্রাক্ট করতে পারবে? পারবে না। তাহলে ক্যাটায়নের মধ্যে ক্যাটায়নিক ক্যারেক্টার যখন বেশি থাকবে, ঠিক আছে, তাহলে এটা ক্যাটায়ন নিয়ে বলে দিচ্ছি পাতাটা। ঠিক আছে, যে একটা ক্যাটায়নের মধ্যে যদি ক্যাটায়নিক ক্যারেক্টারটা বেশি থাকে, তাহলে সে একটা অ্যানায়নকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। হ্যাঁ, এবারে ক্যাটায়নের মধ্যে ক্যাটায়নিক ক্যারেক্টার কখন থাকবে? না, যখন তার মধ্যে সাইজটা ছোট হবে। সাইজটা ছোট হলে তার ক্যাটায়নিক ক্যারেক্টারটা বেশি থাকবে। কেন? ক্যারেক্টার মানে? হ্যাঁ, বল বল। ক্যাটায়নিক ক্যারেক্টার মানে? দাঁড়া বলছি। ক্যাটায়নিক ক্যারেক্টার মানে একটা ক্যাটায়নের মধ্যে যে ক্যারেক্টার থাকবে, কি কি ক্যারেক্টার থাকতে পারে, মানে তার সম্ভাবনার মধ্যে যেটা থাকে। ধর, সোজা কথায় বুঝ ব্যাপারটা, আমি ক্যাটায়নিক ক্যারেক্টার এমনি জাস্ট টার্মটা বলেছি, এটা কোনো যে বিশাল কিছু টার্ম সেরকম ব্যাপার নয়। ঠিক আছে, এটা তোরা বেটার বুঝতে পারবি যদি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কম্পেয়ারটা ছেলে আর মেয়ে হিসাবে করিস, বয়েজ এন্ড গার্লস, তাহলে বেটার বুঝতে পেরে যাবি। ঠিক আছে, নিজেরা কর, বুঝতে পেরে যাবি যে একটা ক্যাটায়নের মধ্যে যদি ক্যাটায়নিক ক্যারেক্টার বেশি থাকে, ঠিক আছে, মানে একটা ছেলের মধ্যে ছেলের ক্যারেক্টার যদি বেশি থাকে, তখন সে একটা অ্যানায়নকে অ্যাট্রাক্টেড করতে পারবে। ঠিক আছে, যেটা বায়োলজিক্যাল প্রবলেম হয়, জিনগত বলছি তোর, হ্যাঁ, ক্রোমোজোম প্রবলেম হয়, যার কারণে ছেলেদের মধ্যে মেয়ের ক্যারেক্টার ঢুকে যায় আর মেয়েদের মধ্যে অনেক সময় ছেলের ক্যারেক্টার চলে আসে। ঠিক আছে, মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে কি জিন থাকে, কি ক্রোমোজোম থাকে, এক্স ওয়াই থাকে, আর মেয়েদের মধ্যে এক্স এক্স থাকে। তাহলে অনেক সময় কি, এগুলো টুয়েলভে পড়বি বায়োলজিতে, তো যখন মেয়েদের মধ্যে ছেলের ক্যারেক্টার চলে আসে, তো সেটা সুপার ফিমেল না কি এরকম একটা বলা হয়, ভুলে গেছি, আমার মনে নেই। ঠিক আছে, আর ছেলেদের মধ্যে মেয়ের ক্যারেক্টার চলে আসে, তখন কি সেখানে অ্যাট্রাকশনটা কাজ করবে? করবে না। তাহলে সেই জন্য আমি বলছি যে ছেলের মধ্যে ছেলের ক্যারেক্টার থাকবে আর মেয়ের মধ্যে মেয়ের ক্যারেক্টার থাকবে। ক্যাটায়নের মধ্যে ক্যাটায়নের ক্যারেক্টার থাকবে, মানে ক্যাটায়নের ক্যারেক্টার কি, টু শো পজিটিভ চার্জ। ক্যাটায়নের ক্যারেক্টার হচ্ছে টু শো পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জকে যখন বেটার দেখাতে পারবে, তখন সে একটা অ্যানায়নকে বেশি অ্যাট্রাক্ট করবে। আর যখন একটা অ্যানায়ন নেগেটিভ চার্জটা বেশি দেখাতে পারবে, তখন সে হচ্ছে একটা ক্যাটায়নকে অ্যাট্রাক্টেড করতে, ক্যাটায়নের দ্বারা অ্যাট্রাক্টেড হবে। বোঝা গেছে এবারে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ক্যাটায়নিক ক্যারেক্টার মানে কি? না, ক্যাটায়নিক ক্যারেক্টার মানে হচ্ছে টু শো পজিটিভ চার্জ। টু শো পজিটিভ চার্জ। ঠিক আছে, আর ক্যাটায়ন, তাহলে পোলারাইজিং পাওয়ারটা কি? না, ক্যাটায়নের মধ্যে পোলারাইজিং পাওয়ারটা কখন বেশি হবে? যখন সাইজ ছোট হবে।
মানে মানে হচ্ছে একটা ক্যাটায়নের যদি সাইজটা ছোট হয় তাহলে তার মধ্যে কি থাকবে, তার মধ্যে পজিটিভ চার্জ থাকার সম্ভাবনা বেশি থাকবে, কারণ সাইজ যত বড় হচ্ছে তত তার মধ্যে কি চার্জ থাকবে, নেগেটিভ চার্জ চলে আসছে। রেডিয়াসে ইলেকট্রন বাড়ছে, সাইজ বড় হলে কি বাড়বে, ইলেকট্রন বাড়বে, তত তার মধ্যে নেগেটিভ চার্জ থাকার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে সাইজ যত ছোট তার মধ্যে ক্যাটায়নিক ক্যারেক্টার থাকার সম্ভাবনা বেশি। তাই ক্যাটায়নের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার বা এই টার্মটাকে আমি পোলারাইজিবিলিটি বলে দিচ্ছি। ঠিক আছে, দুটো জিনিস তো একই, পোলারাইজিং পাওয়ারও যা আর পোলারাইজিবিলিটিও তা। ঠিক আছে, তো দুটোকে আমরা যা ইচ্ছা দিয়ে বলতে পারি, যে কোনো একটা বললেই হবে দুটোর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আমি দুটো বললাম, দুটো আলাদা আলাদা টার্ম ঠিকই, কিন্তু দুটোর মিনিংটা একই, যে অ্যাট্রাক্ট করা। ঠিক আছে, আলটিমেট দুটোর মিনিংটা একই। তো আমি যে কোনো একটা দিয়ে বলছি, যে তাহলে রিলেট করতে পারবি। তাহলে যদি আমরা বলি পোলারাইজিবিলিটি, তাহলে একটা ক্যাটায়নের পোলারাইজিবিলিটি তখনই বেশি হবে যখন তার সাইজটা ছোট হবে, যখন সাইজটা ছোট হবে। সাইজ যত ছোট পোলারাইজিবিলিটি তত বেশি। কার ক্ষেত্রে, ক্যাটায়নের ক্ষেত্রে। কেন, কারণ এর মধ্যে নিউক্লিয়ার চার্জটা বেশি থাকবে, এফেক্টেড হবে না বাই ইলেকট্রন অ্যারাউন্ড দা নিউক্লিয়াস। এর মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ চার্জটা রয়েছে সেটা এফেক্টেড হবে না। কার দ্বারা এফেক্টেড হবে না, না এই নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন গুলো গোল গোল ঘুরছে, যত ইলেকট্রন কম থাকবে তত সে কম এফেক্টেড হবে। তাই হচ্ছে এর মধ্যে ক্যাটায়নের ক্যারেক্টার বেশি থাকবে। তাই একটা ক্যাটায়নের ক্ষেত্রে পোলারাইজিবিলিটি তখন ভালো হবে যখন তার সাইজটা ছোট হবে। আর অ্যানায়নের ক্ষেত্রে উল্টো হয়। অ্যানায়নের ক্যারেক্টার মানে কি, অ্যানায়নিক ক্যারেক্টার মানে টু শো কোন চার্জ, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ কখন বেশি হবে, যখন সাইজটা বাড়বে। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে যত সাইজটা বাড়ছে ডাউন দা গ্রুপ, নিচের দিকে যত যাচ্ছি তত কি হচ্ছে, সাইজটা বাড়ছে, ইনক্রিজ করছে। আর যত ডাউন দা গ্রুপ যাচ্ছি সাইজ ইনক্রিজ করার ফলে এর কি হচ্ছে না, এর মাঝে যে পজিটিভ চার্জ আছে তার বাইরে যে ইলেকট্রন গুলো আছে তার পরিমাণটা বেড়ে যাচ্ছে, পজিটিভ চার্জের তুলনায় ইলেকট্রন চার্জের ডেনসিটিটা বেড়ে যাচ্ছে, সরি নেগেটিভ চার্জের ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। আর যত নিচের দিকে যাচ্ছে ওই জন্য কি হচ্ছে না, এই অ্যানায়নের পোলারাইজিবিলিটিটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সোজা ভাষায় আমি কি লিখবো, অ্যানায়ন প্রপোর্শনাল টু পোলারাইজিবিলিটি প্রপোর্শনাল টু সাইজ। এটা 1 বাই সাইজ আর লিখছি না আমি। অ্যানায়নের ক্ষেত্রে সাইজ যত বেশি হবে তত তার অ্যাট্রাক্টিং পাওয়ারটা বেশি হবে, ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ যত ছোট হবে তত তার অ্যাট্রাক্টিং পাওয়ারটা বেশি হবে। ব্যাস এইটুকু বোঝা গেছে। তার মানে আলটিমেট আমি এবারে যখনই কোনো প্রশ্ন করাবো সব সময় আমি এই পোলারাইজেশন দিয়ে তুলবো কথাটা, পোলারাইজিবিলিটি দিয়ে কথাটা আমি বলবো, টার্মটা উচ্চারণ করবো। ঠিক আছে, আর সাইজ ফাইজ বলবো না, সাইজটা এবার নিজেদেরকে বুঝে নিতে হবে যে ক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানায়নের ক্ষেত্রে কি হচ্ছে। বোঝা গেছে কি যায়নি বল, না অসুবিধা আছে এখন? কিরে বল। হ্যাঁ বোঝা গেছে তো, ঠিক আছে। এবারে দেখ, এই পোলারাইজিবিলিটি বা পোলারাইজিং পাওয়ার দুটো যে কোনো একটা টার্ম দিয়ে বলবি, দুটো বলা দরকার নেই। ঠিক আছে, পোলারাইজিং পাওয়ার বা পোলারাইজিবিলিটি যা বলবি। পোলারাইজিং পাওয়ারটা একটু সম্বন্ধে বলে দিই। একই জিনিস, নরমালি কি হয়, পোলারাইজিং পাওয়ারটা কার হয়, ক্যাটায়নের। পোলারাইজিং পাওয়ারটাকে আমরা বলি কি, একটা টার্ম চলে আসবে এখানে ফাই, যেটাকে নাম দেওয়া হয়েছে আয়নিক পোটেনশিয়াল, যেটাকে ডিনোট করা হয় ফাই দ্বারা। তো আয়নিক পোটেনশিয়াল মানে কি না, আয়নিক পোটেনশিয়াল মানেই হচ্ছে
নাম্বার অফ চার্জ বাই নাম্বার ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। কি বললাম, আয়নিক পটেনশিয়াল মানেই হচ্ছে একটা ক্যাটায়নের চার্জ, তাকে আমরা ডিভাইড করব ক্যাটায়নিক রেডিয়াস। ক্লিয়ার? বোঝা গেছে? ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। এবারে ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস মানে কি না, হচ্ছে এই ফাই আয়নিক পটেনশিয়াল, যেটাকে আমরা পোলারাইজিং পাওয়ার বলছি, সেটা ক্যাটায়নের ক্ষেত্রে পসিবল। যে এর চার্জটা যদি বেশি হয় তার রেডিয়াসের তুলনায়, তবে কি হবে, তার এই আয়নিক পটেনশিয়ালের ভ্যালুটাও বাড়বে। তুই একটা জিনিস ভাব না, যে মাঝখানে নিউক্লিয়াস আছে আর তার চারপাশে হচ্ছে ইলেকট্রন এভাবে ঘুরছে, তাহলে যদি সাইজ বেড়ে যায়, সাইজ বেড়ে যায় মানে কি, কক্ষপথের সংখ্যা বাড়ছে বা অরবিটের সংখ্যা বাড়ছে, তার মানে ইলেকট্রন বাড়ছে। কিন্তু যদি আমার ভিতরে চার্জের পরিমাণটা ধর 5 আছে আর কক্ষপথে ইলেকট্রনের রেডিয়াসটা আছে ধর 2, তাহলে চার্জটাকে রেডিয়াস দিয়ে ভাগ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা আয়নিক পটেনশিয়াল বলছি। এই আয়নিক পটেনশিয়ালের ভ্যালু যত বেশি হবে, আমরা বুঝে নিতে হবে যে তার পোলারাইজিং পাওয়ারটা বেশি হচ্ছে। ঠিক আছে? ক্যাটায়নের ক্ষেত্রে তার পোলারাইজিং পাওয়ারটা বেশি হচ্ছে যত আমার এর ভ্যালুটা পজিটিভের দিকে যাবে। কারণ কি, কারণ চার্জ সবসময় বেশি হতে হবে রেডিয়াসের থেকে। আমার এত বড় একটা অ্যাটম দিয়ে দেবো আর তার চার্জ থাকবে এইটুকু, সেখানে কিন্তু আমার আয়নিক পটেনশিয়াল ভ্যালু বেশি হবে না। তাহলে এখান থেকে আরো একটা আমি ব্যাপার বলে দিচ্ছি, যে এই আয়নিক পটেনশিয়াল ভ্যালুটা সবসময় ডিপেন্ড করে কার উপরে, কোভ্যালেন্ট ক্যারেক্টারের উপরে। আয়নিক পটেনশিয়াল ভ্যালু যত বেশি হবে, একটা মলিকিউলের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা তত বাড়বে, মানে তার কোভ্যালেন্ট চরিত্র তত বাড়বে। ঠিক আছে? তাহলে আমরা কি কি পেলাম একবার দেখে নিই। যদি আমি ক্যাটায়ন প্রসঙ্গে বলি, তাহলে 1 বাই সাইজ অফ ক্যাটায়ন proportional to polarizing power, আর এই পোলারাইজিং পাওয়ার সবসময় হচ্ছে কার সঙ্গে প্রপোর্শনাল হবে, আয়নিক পটেনশিয়াল। দুটো প্রায় একই, এটা কি ফাই বলা হচ্ছে। ঠিক আছে? আর এই ফাই বা পোলারাইজিং পাওয়ার, এটাকে ব্র্যাকেটেই দিয়ে দে, এটা একইটা, এটাকে ব্র্যাকেটেই দিয়ে দে। আয়নিক পটেনশিয়াল বা পোলারাইজিং পাওয়ার একইটা। ঠিক আছে? এটা যত বেশি হবে তত এটার কোভ্যালেন্সি বাড়বে। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে সাইজটা যত বাড়বে, দেখ এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, এগুলো সবসময় একই, পার্থক্য শুধু সাইজে। না, সাইজ অফ অ্যানায়ন যত বাড়বে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, মানে অ্যাট্রাক্টিং পাওয়ারটা বাড়বে আর কি, বা বলতে পারিস ফাইয়ের ভ্যালু বাড়বে, তত হচ্ছে আমার কোভ্যালেন্সি বাড়বে। তাহলে এখানে এই দুটো টার্মের কোনো আমার পার্থক্য নেই, এগুলো হচ্ছে দুটোর ক্ষেত্রে একই, এটাও যা এটাও যা। পার্থক্য কোথায়? শুধু সাইজ অফ ক্যাটায়ন এন্ড সাইজ অফ অ্যানায়ন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তো? স্যার 5 আর 2 দিয়ে যেটা বললেন ওটা আরেকবার বলে দিন না। আচ্ছা আচ্ছা, ওটা কিছু বলিনি, ওটা বললাম যে রেডিয়াসটা যদি আমার ধর ক্যাটায়নিক চার্জটা আছে আমার 5, সাপোজ এর ক্যাটায়নিক চার্জ কত আছে 5, আর ক্যাটায়নিক রেডিয়াস ধর আছে 2, তাহলে এর ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে আয়নিক পটেনশিয়ালটা বেশি হবে। কিন্তু সেখানে যদি ক্যাটায়নিক চার্জ আছে 5 আর তার বাইরে রেডিয়াস আছে আমার এত বড় একটা রেডিয়াস আছে, এত এত বড় একটা রেডিয়াস আছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, এর ভ্যালুটা অনেক বেশি হবে, 5 বাই ধর 20-25 হয়ে গেল, তখন কি হবে, তার আয়নিক পটেনশিয়াল অলরেডি কমে যাবে। তাহলে এখান থেকে ক্যাটায়নের নরমাল যা ব্যাপার, যে ক্যাটায়নের সাইজ ছোট হলেই আমার হচ্ছে কোভ্যালেন্সি দেখাবে। ঠিক আছে? আর অ্যানায়নের সাইজ বড় হলে কোভ্যালেন্সি দেখাবে। এইটুকু মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। ক্যাটায়নের সাইজ বাড়লে কোভ্যালেন্সি বাড়বে, এই সাইজ ছোট হলে কোভ্যালেন্সি বাড়বে, আর অ্যানায়নের সাইজ বড় হলে কোভ্যালেন্সি বাড়বে। এখান থেকেই পড়ার, এই যে যা লিখেছি এটা, এই দুটো হচ্ছে সমান, এই দুটোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। ক্যাটায়ন কি অ্যানায়ন কি যা দিবি তার ক্ষেত্রে এটা একই, যে পোলারাইজিং পাওয়ার বাড়লে কোভ্যালেন্সি বাড়বে। এবারে পোলারাইজিং পাওয়ারটা কখন বাড়বে, যখন সাইজ ছোট বড় ব্যাপারটা আসছে, তাহলে সাইজ ছোট বড় ব্যাপারটা এখানে মিশিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। ব্যাস, এইটা মনে রাখলেই শেষ, খতম। এবারে সাইজ অফ ক্যাটায়ন সাইজ অফ অ্যানায়নটা একটু দেখা যাক। তাহলে আচ্ছা,
হাতটা একটু ধর, হ্যাঁ তাহলে কি বললাম না, ধরে নে আমি দু তিনটে কম্পাউন্ড দিচ্ছি, একটা হচ্ছে পিই Cl2 Cl2 ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, আর হচ্ছে রেডিয়াম ক্লোরাইড। এদের মধ্যে কার আয়নিক ক্যারেক্টারটা সব থেকে বেশি, ঠিক আছে, হুইচ ইজ মোর আয়নিক ইন নেচার, বা ওটা কোনটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, কোনগুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেটা দেখ। তাহলে আমাকে কি দেখতে হবে এখানে, এখানে দেখতেই পাচ্ছি যে আমার অ্যানায়ন গুলো সবার ক্ষেত্রে কমন, তার মানে কম্পারিজন কার মধ্যে হবে, অ্যানায়ন একটাই বা একই রকম, ক্যাটায়ন বিভিন্ন রকম, তাহলে ক্যাটায়নের সঙ্গে কম্পারিজন হবে যে কার মধ্যে ক্যাটায়নিক ক্যারেক্টারটা বেশি, তারই সঙ্গে সে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড করবে। তাহলে এখানে আমরা রেডিয়াস অফ, আগে তো আমরা ক্যাটায়নে ভাঙবো, তাহলে এখানে কি Be2 প্লাস 2Cl মাইনাস, আমি আর লিখছি না, এগুলো ছোটবেলার জিনিস, মানে 9 10 এর জিনিস, আশা করছি সবারই মনে আছে যে কোনটা ভাঙতে হয়। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখবো যে রেডিয়াস অফ Be2 প্লাস সাইজটা ছোট দেন radius of Mg2 plus, then radius of Ca2 plus, then radius of strontium 2 plus, then radius of barium 2 plus, এইভাবে চলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে যার সাইজটা ছোট ক্যাটায়নের ক্ষেত্রে, আমি ক্যাটায়ন কম্পেয়ার করছি, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যার সাইজটা ছোট সেই হচ্ছে পোলারাইজিং পাওয়ার কে পাত্তা দেয় বা হচ্ছে কোভ্যালেন্সি কে পাত্তা দেয়। ঠিক আছে, তাহলে সাইজটা বেরিলিয়ামের ছোট, তার মানে এর পোলারাইজিং পাওয়ারটা বেশি, BeCl2, পোলারাইজিং পাওয়ারটা বেশি, আর এর কারণে কি হয়, এটা হচ্ছে পাত্তা দেয় কাকে, কোভ্যালেন্ট ক্যারেক্টারকে। তাই যদি আমরা বলি BeCl2 কোভ্যালেন্ট নেচারের হয়, কিন্তু রেডিয়াম RaCl2 আয়নিক নেচারের হয়। বোঝা গেছে না, বোঝা যায় যার স্যার আমি না সাইজটা, ব্যাপারটা বুঝতে পারলাম না। কোন জায়গাটা পারলি না বল। আর রেডিয়ান বিডি ওখান থেকে বড় করে মানে ছোট ছোট করে লেখাটা ওইখান থেকে বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেখ এখানে তোর হচ্ছে রেডিয়াসটা বের করালাম, যে বেরিলিয়ামের রেডিয়াসটা সব থেকে ছোট, তারপরে Mg2 প্লাস, তারপরে ক্যালসিয়াম 2 প্লাস, রেডিয়াসটা আস্তে আস্তে বাড়ছে, ব্যাসার্ধ যেটা, রেডিয়াসটা আস্তে আস্তে বাড়ছে। রেডিয়াস যখন বাড়ছে তার মধ্যে কি পোলারাইজিং পাওয়ারটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমি এটাকে আরো সিম্পলিফাই করে দিচ্ছি, যে যখন আমার রেডিয়াস বাড়ছে তখন এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বা পোলারাইজিং পাওয়ারটা দেখা দিচ্ছে, ফাই লিখছি। ঠিক আছে, তাহলে ফাই অফ আর রেডিয়াস লিখবো না, ফাই অফ 2 Be2 প্লাস কি হবে, গ্রেটার দেন না লেস দেন হবে, গ্রেটার দেন, কারণ ফাই মানে কি চার্জ বাই রেডিয়াস তো কম, তাহলে রেডিয়াসটা কম মানে ফাইটা বেশি হয়ে যাবে, আস্তে আস্তে রেডিয়াসটা বাড়ছে, রেডিয়াসটা যখনই বাড়ছে ফাইয়ের মানটা তখনই কমে যাচ্ছে। আর আমি লিখছি না, বাকি এগুলো নিজেরা লিখবো। ঠিক আছে, এভাবে কমতে থাকবে। যখনই ফাইয়ের মান বেশি, আমি সবসময় বলেছি ফাইয়ের সঙ্গে কার কম্পেয়ার করবি, কোভ্যালেন্স, যার ফাই বেশি সে হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার।
আর যার ফাই কম আয়নিক ক্যারেক্টার। বল এবারে বোঝা গেছে না? যাই বুঝেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ব্যাপার। এবার তাহলে BeCl2 কোভ্যালেন্ট ক্যারেক্টার আর Cl2 আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা দেখি সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, এগুলোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে এখানে কি দেখতে পাবো? এখানে হচ্ছে আমার ক্যাটায়ন গুলো সেম। এখানে দেখতে পাচ্ছি কি না, ক্যাটায়ন গুলো সেম, অ্যানায়ন গুলো আলাদা। ঠিক আছে, অ্যানায়ন গুলো আলাদা। তাহলে কি হচ্ছে? ক্লোরিন মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস। তাহলে রেডিয়াস অফ ক্লোরিন মাইনাসটা ছোট, তার থেকে ক্লোরিন মাইনাসের বড়, তার থেকে ব্রোমিন মাইনাসের বড়। অ্যানায়নের ক্ষেত্রে যার রেডিয়াস বড় তার ফাইটাও বেশি। ঠিক আছে, পোলারাইজিং পাওয়ারটাও বেশি। তাহলে পোলারাইজিং পাওয়ারটা কার বেশি হবে? ক্লোরিন মাইনাসের কম হবে, ক্লোরিন মাইনাসের আরেকটু কম মানে একটু বেশি, আর Br মাইনাসের সব থেকে বেশি। আর যার কোভ্যালেন্সি বেশি, এই যার হচ্ছে তোর পোলারাইজিং পাওয়ার বেশি, এটা পোলারাইজিং পাওয়ার বা এটাকে আয়নিক পোটেনশিয়ালও বলতে পারিস। স্যার বল। বলছি যে রেডিয়ান যখন হচ্ছে ওই ফাইটা দিচ্ছেন তখন তো ওই এফ মাইনাসের দিকে তো হচ্ছে গেটার দেনটা হবে। একটা কথা, প্রথম কথা, এটা রেডিয়ান রেডিয়ান বলবি না, ম্যাথ থোড়ি করাচ্ছি আমি। রেডিয়ান বলবি না, ঠিক আছে, ফাই বলবি। আলফা বিটা গামা সব, আলফাকে তো তাহলে ইনফিনিটি বলবি, বা কিরকম দেখতে। ঠিক আছে, তো একই রকম দেখার সঙ্গে সঙ্গে না, এটা ফাই এঁকেছি আমি, রেডিয়ান বলবি না, রেডিয়ান বলিস না, রেডিয়ান এখানে বলিস না, ম্যাথামেটিক্সে বলিস, ঠিক আছে, এখানে বলিস না। হ্যাঁ, আর কি প্রবলেম হচ্ছে বল, যে এটাতে কি করে হবে? এর সাইজটা ছোট, এটা অ্যানায়ন, সেটা বয়েজ, এটা গার্লস, দুটোর মধ্যে তফাৎটা বুঝ, এটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। তাহলে এর ক্ষেত্রে কি করে হবে? এর ক্ষেত্রে যত আমার রেডিউস হবে, সাইজটা কম হবে, তত কি হবে? এর মধ্যে ক্যাটায়নিক ক্যারেক্টারটা বেশি দেখা দিবে, কারণ সাইজ বাড়া মানে ইলেকট্রন বাড়ছে। সেখানে ইলেকট্রন বাড়লে কি সে পজিটিভ চার্জ শো করতে পারবে? বল, না। ইলেকট্রন যদি বাড়ে তাহলে সে পজিটিভ চার্জ কি করে শো করবে? আর হুম। এর ক্ষেত্রে ইলেকট্রন বাড়ছে মানে তার সুবিধা, সে অ্যানায়ন, আবার তার ক্ষেত্রে ইলেকট্রনও বাড়ছে, তাহলে তো সে মানে সোনে পে সোহাগা। ঠিক আছে, যে আমার নেগেটিভ চার্জ, আমি অ্যানায়ন, আর আমার ইলেকট্রন বাড়ছে, রেডিয়াস বাড়ছে, বাড়ুক, তাহলে আমার নেগেটিভ চার্জই তো বাড়ছে। ঠিক আছে, নেগেটিভ শক্তি বাড়ছে, ভূতের নেগেটিভ শক্তি বেশি, তার বাড়ছে ভূতের শক্তি। ঠিক আছে, সেরকম ব্যাপারটা আর কি। তো এখানে হচ্ছে তোর যে কম্পাউন্ড গুলো ফর্ম হচ্ছে, ফাই বেশি, ব্রোমিনের ক্ষেত্রে ফাই বেশি, তাহলে এখানে যে কম্পাউন্ডটা ছিল এটা হয়ে যাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার, আর এখানে সব থেকে এটা হয়ে যাবে কি, সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে আয়নিক ক্যারেক্টার। মানে আয়নিকটা আস্তে আস্তে ডেভেলপ হবে কোভ্যালেন্ট। ঠিক আছে, আয়নিক ক্যারেক্টারটা আস্তে আস্তে যত সাইজ বাড়াবি ডেভেলপ হয়ে যাবে কিসে? কোভ্যালেন্ট ক্যারেক্টার। আমি একদম লাস্ট আর ফার্স্ট বলে দিলাম, নর্থ পোল আর সাউথ পোল বলে দিলাম। এর মাঝখানে কি হচ্ছে? আস্তে আস্তে তো ব্লেন্ড হচ্ছে না, একবারে হুট করে কি নর্থ পোলে বরফ, তারপরে মরুভূমি, তারপরে সমুদ্র, এরকম করে আসে কি? আস্তে আস্তে ব্লেন্ড হয় আবহাওয়া, সেরকম আর কি। ক্যারেক্টারটাও ব্লেন্ড হচ্ছে আস্তে 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 চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো হুট করে যদি তুই মাঝখানে একটা কম্পাউন্ড বলে দিস যে এটা আয়নিক বা কোভ্যালেন্ট, এরকম কোশ্চেন দিবে না, তোকে সবসময় কম্পেয়ার করতে দিবে, যে এটার সঙ্গে এটার কম্পারিজনটা লিখো, যে এটার সঙ্গে এটার আয়নিক ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টারের কম্পারিজনটা লিখো। এই জিনিসটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ।